কেউ যদি বীরাঙ্গনাদের পিতার নাম জিজ্ঞেস করে, তবে বলে দিও তাদের পিতা শেখ মুজিবুর রহমান। আর তাদের ঠিকানার জায়গায় লিখে দিও ধানমন্ডি ৩২ নম্বর। বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩২ নম্বরে বাস করতেন বঙ্গবন্ধু, ৩২ নম্বরে বাস করতেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। একটি বাড়ি যদি কথা বলতে পারত দর্শক, তবে সে কি বলতো? সে বলতো রেনুর কথা। পিতৃমাতৃহীন রেনু মাত্র ৭ বছর বয়সে শ্বশুরবাড়ি যান। তার স্বামী দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। স্ত্রীকে দেবার মতো সময় তার হাতে ছিল না। তার স্বামী চষে বেড়াচ্ছেন সারা দেশ, মুক্তির সংগ্রামে জাগিয়ে তুলছেন বাঙালিকে। পাকিস্তান সরকারের রোষানলে তার বেশিরভাগ সময় কেটেছিল জেলে। রেনুকে তাই সব প্রয়োজনে হাত পাততে হতো শ্বশুরের কাছে। রেনু নিজে না খেয়ে সেই টাকা জমিয়ে রেখে দিতেন স্বামীর জন্য। যখনই দেখা হতো স্বামীর হাতে তুলে দিতেন সেই জমানো টাকা। তিনি জিজ্ঞেস করতেন, আরো লাগবে? লাগলে জানিও। তার স্বামী হেসে বলতেন, না না, লাগবে না। হাসো, ঠিক আছে? কত বড় হলো বাচ্চারা, আমার কথা বলে ওরা। একে একে জন্মালো রেনুর ৫ সন্তান। জেলের গেটে দাঁড়িয়ে থাকার সংসার ছিল তার। মানুষের ভালোবাসার মুজিব ভাইয়ের ছায়ায় কাটত তার জীবন। জন্মভূমির ঋণ কেউ কেউ শোধ করে ভিন্নভাবে। কেউ অস্ত্র হাতে তুলে নেয়, আবার কেউ জন্মভূমির সবচেয়ে বড় অস্ত্রকে লালন করে, অপরিমেয় ত্যাগ দিয়ে আগলে রাখে, স্নেহ, মমতা আর অসীম দৃঢ়তা দিয়ে শানিত করে। বাংলাদেশ তার ৫৪ বছরের ইতিহাসে দ্বিতীয় আরেকটি শেখ মুজিব পায়নি, কারণ সেই মুজিবকে তৈরি করা আরেকটি রেনু জন্ম নেননি বাংলাদেশে। কাল ছিল বঙ্গবন্ধুর রেনু বেগম ফজিলাতুন্নেসা মুজিবের মৃত্যুবার্ষিকী। ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকরা যখন তার চোখের সামনে একে একে মেরে ফেলেছে তার নারী ছেঁড়া ধন, তার পুত্রদের, তার স্বামীকে, তার পুত্রবধূদের, তিনি শুধু বলেছেন, আমাকে এখানেই মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। শেষ মুহূর্তে তাকে না মারার জন্য খুনিদের কাছে আর্তি জানিয়েছিল ১০ বছরের ছোট্ট রাসেল। বলেছিল, আমার হাসু আপা দুলাভাইয়ের সঙ্গে জার্মানিতে আছেন। আপনাদের পায়ে পড়ি, দয়া করে আপনারা আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন। তার হাসু আপার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া তার বই বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ বইয়ে রাসেলকে হত্যার একটি বর্ণনা দিয়েছেন। আমি জানি না ডক্টর ওয়াজেদ মিয়ার বইটির এই অংশটি শেখ হাসিনা কখনো পড়তে পেরেছেন কিনা। আমি নিজে বহুবার পড়বার চেষ্টা করেছি, পড়তে পারিনি। রাসেলকে হত্যার আগে ঘাতকরা একে একে পরিবারের অন্য সদস্য, তার বড় ভাই শেখ কামাল, শেখ জামাল, তাদের স্ত্রীদের, তার মা ফজিলাতুন্নেসা মুজিবকে এবং তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। কাল ছিল এই মানুষদের মৃত্যুবার্ষিকী। ইউনূস সরকারের জন্য কালকের দিনটি হতে পারত আত্মোপলব্ধির, অনুশোচনার, কিন্তু সেটি হয়নি। আমরা দেখলাম ইউনূস বেছে নিলেন আইয়ুব ইয়াহিয়ার পথ। ১৯৭১-এ শহীদ মিনার গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা। তারপর সেখানে সাধারণ মানুষকে দাঁড়াবার অধিকার দেয়নি। ঠিক সেইভাবে ৩২ নম্বর পুড়িয়ে দিয়ে, গুঁড়িয়ে দিয়ে, এর প্রতিটি ইট খুলে নিয়ে এর উপর আইএসের জঙ্গি পতাকা উড়িয়েও হয়নি সেখানে শোক জানাতে যাওয়া সাধারণ মানুষদের, নারীদের কিংবা এমনকি দোয়া পড়তে যাওয়া মৌলানা, তাদের সবার উপর আমরা দেখলাম চড়াও হলো বিএনপি আর শিবিরের সন্ত্রাসীরা, যাদেরকে ইউনূস তার নিয়োগদাতা বলেন। দর্শক, আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন ধর্মে আছে, কোন আইনে আছে নির্মম হত্যার শিকার নারী শিশুদের জন্য দোয়া করা যাবে না, শোক জানানো যাবে না, কিন্তু তাদের মৃত্যুর দিনে অশ্লীল ডিজে পার্টি করা যাবে?
আমরা দেখলাম ১৫ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে ফুলের তোড়া পাঠালেন ইউনূস। অর্থাৎ এক বৃদ্ধা নারীর কল্পিত জন্মদিনে ফুল দেওয়া যাবে, কিন্তু একটি দেশের স্রষ্টা আর তার পরিবার আর তার শিশু পুত্রের মৃত্যুর জন্য শোক জানিয়ে ফুল দেওয়া যাবে না। দর্শক, এটি কি কোনো মানুষের আচরণ? এটা একটা পশুর আচরণ। আমাদের সাধারণ মানুষদের জন্য কালকের দিনটি হতে পারত ভীতির। কিন্তু আমরা দেখলাম ইউনূস সরকারের সব চোখ রাঙানি উপেক্ষা করে সেই দিনটি হয়ে দাঁড়ালো প্রতিবাদের। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায়। দর্শক, মাত্র ১১ ঘন্টায় পড়ল ২৭ লক্ষ স্ট্যাটাস আর কয়েক কোটি শ্রদ্ধার মেসেজ। ইউনূসের চোখ রাঙানির জবাবে সাধারণ মানুষ হাতে তুলে নিল কি দর্শক? কলম আর কিবোর্ড। গড়ল প্রতিবাদের এক অনন্য ভাষা, অনন্য ইতিহাস। আমরা দেখলাম দেশ বিক্রির হাজার কোটি ডলারে কেনা ইউনূস শাহীর ফুল এক গরিব রিকশাওয়ালার না খেয়ে কেনা মাত্র ৪০০ টাকার ফুলের কাছে হেরে গেল। দর্শক, আমরা কি বুঝতে পারি ৩২ নম্বরকে কেন ইউনূস এবং তার রাজাকারেরা এত ভয় পায়? এটা কি শুধুই প্রতিহিংসা? না। তারা ভয় পায় কারণ ইউনূস জানে যে এই দেশ বিক্রির পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন সেটি বাস্তবায়নের পক্ষে একমাত্র বাধা ৩২ নম্বরে বাস করা সেই মানুষটির স্মৃতি। ইউনূস শাহী জানে যখন দেশের মানুষ দেখবে ৩০ লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত তাদের স্বাধীনতা আজ বিপন্ন, সেদিন তারা আবার আসবে এই ৩২ নম্বরেই। সেখান থেকেই তারা নেবে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের শক্তি। ইউনূস এটি খুব ভালো করে জানেন। দর্শক, ইউনূসের দেশ বাঁচা প্রকল্প আর তার নব্য ইতিহাস প্রকল্পের জন্য সবচাইতে বড় বাধা কে জানেন? সেই বাধা সেই সব মানুষেরা যারা বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে নিজেদের হৃদয়ে। সেই ইতিহাস পোড়ানো যায় না, নতুন করে লেখাও যায় না। যারা মনে করেন যায়, তারা ফিনিক্স পাখির গল্পটি জানে না। সমস্ত শক্তি দিয়ে সমস্ত প্রোপাগান্ডা যন্ত্র এক করে কোটি মানুষকে হত্যা করেও সেই ইতিহাস মোছে না। অস্থি, মজ্জা, মাংস, পোড়া ছাই সাক্ষ্য দেয়। ফিনিক্স পাখির মতো জেগে ওঠে একটি প্রজন্ম সেই পোড়া ছাই থেকে। এই প্রজন্ম তার পিতৃ পরিচয় জানে, নিষিদ্ধ জন্মের লজ্জা লুকাতে নতুন নতুন পিতার মন জোগাতে লেখা ফরমাইশি ইতিহাসের প্রয়োজন তাদের নেই। অযুত লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত ইতিহাসকে এক পাল ইতিহাস বিচ্যুত, উদ্ধত, অর্বাচীন, স্বঘোষিত রাজাকারের বখরার দামে প্রতারিত করা যায় না দর্শক। প্রবল অন্ধকারেও সে তার পথ ঠিকই চিনে নেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনের ৪,৬৮২ দিন কারাভোগ করেছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই বঙ্গবন্ধু স্বাধীন বাংলার পরিকল্পনা করেছিলেন। বঙ্গবন্ধু তার জীবনের ১৪টি বছর কারাগারে ছিলেন। বঙ্গবন্ধু একবার দেশের মানুষদের উদ্দেশ্য করে বলেছিলেন, যেদিন মনে করবা আমার ভালোবাসায় কোনো কৃপণতা আছে, সেই দিন আমারে বলে দিও। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা ত্যাগ করতে পারি না। না, বঙ্গবন্ধুর ভালোবাসায় কোনো কৃপণতা কখনো ছিল না। আর তাই আজ এত বছর পরেও আমরা সব হারাতে পারি, কিন্তু তার প্রতি ভালোবাসার এক বিন্দুও হারাতে পারি না। বঙ্গবন্ধুর মৃত্যুর পর গত ৫০ বছরে আমরা দেখলাম কত কিছুই। তার মৃত্যুর দিনটিকে ভুলিয়ে দিতে রীতিমতন কেক কেটে গান গেয়ে এক অমানবিক অসভ্যের ভুয়া জন্মদিন পালন দেখলাম আমরা। স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসা, ইতিহাস থেকে তার নাম মুছে দেবার কত সহস্র চেষ্টা দেখলাম। লাভ হয়নি কোনো কিছুতেই। তার রক্তের শেষ বিন্দুটি পর্যন্ত মুছে দেবার চেষ্টা হয়েছে। কিন্তু তারা জানত না যে পিতার রক্ত প্রবাহিত হয় তার সন্তানদের মধ্যে।
সেই রক্ত বাংলাদেশের মাটি থেকে মুছে দেবে এমন সাধ্য কার? সেই মুজিবকে মুছতে হলে বাংলাদেশের প্রতিটি ধূলিকণাকে মুছতে হবে। দর্শক, রাজনীতিতে কোনো চিরস্থায়ী সত্য নেই। ক্ষমতাও চিরস্থায়ী নয়। কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমতার গল্প বলছি না। আমি আপনাদেরকে ভালোবাসার গল্প বলছি। এক পিতার সাথে তার সন্তানদের ভালোবাসার গল্প বলছি। ভালোবাসায় চোখের জলে বঙ্গবন্ধু আমাদের সাথেই আছেন। জননী আগলে রাখে তার সন্তানকে। তাই যতদিন বাংলা নামের দেশটি থাকবে, তিনিও বেঁচে থাকবেন আমাদের মাঝেই। কারণ ভালোবাসা অবিনশ্বর। কারণ ভালোবাসার কাছে পরাজিত হয় মহাকাল। কারণ আমরা বাঙালি। আমরা একবারই ভালোবাসি, ২ বার নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।